বাস আপনগতিতে আঁকাবাঁকা পথ বেয়ে ছুটে চলছে। রোদেলা বাইরের মনোরম পরিবেশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। হাসনাত সেদিকে তাকিয়ে মুচকি হেসে আলতো করে তার মাথাটা নিজের কাঁধের ওপর রাখল। তারপর আলতো করে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। জানালার পর্দাটা টেনে দিল যাতে রোদেলার ঘুম না ভাঙে। রোদেলার মিষ্টি চেহারাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। জগলু ব্রু, ছোট কিউট নাকটা যেন সকল সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। রোদেলা ঘুমের ঘোরে হালকা বাঁকা হয়ে মুখটা হাসনাতের দিকে দিয়ে নিজেকে হাসনাতের গায়ের সাথে মিশিয়ে আবার ঘুমিয়ে পড়ল। হাসনাতের হার্টবিট ক্রমে বাড়তে আরম্ভ করল। সামনে রোদেলার সদ্যপ্রস্ফুরিত পদ্মের মতো গোলাপি ঠোঁট, আর তার পাশে সেই কালো তিলকা। হাসনাত ওফ করে বুকের বাপাশে হাত রাখল। হাড়টা যেন বেরিয়ে আসবে এখনই। নিজের হরমোনগুলো সবেকসাথে চাঙ্গা দিয়ে উঠছে তার। হাসনাত পরপর কয়েকবার ঢুক গিয়ে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। বেহা চোখগুলো বারবার রোদেলার দিকে চলে যাচ্ছে। গলার ওপর থেকে ওড়না সরতেই লালের পাশে সাদা গলাটা দৃশ্যমান হতে লাগলো তার। হাসনাতের অবস্থা খুবই শোচনীয়। একটা মেয়ে এভাবে কিভাবে ঘুমায়? এতটা নিশ্চিতে কিভাবে ঘুমায় হাসনাতের মাথায় আসে না। এই জন্য আঙ্কেল একা কোথায় পাঠায় না তার এই বেকুব কুম্ভকর্ণ মেয়েকে। হাসনাত আস্তে আস্তে রোদেলার ওড়নাটা তার গায়ে পেঁচিয়ে দিল। হাসনাতের হাতটা অসম্ভবভাবে কাঁপতে লাগলো। সে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করল। তারপর মৃদু হেসে রোদেলার দিকে তাকালো। ঘুড়িমন্ত রোদেলা সত্যি অদ্ভুত সুন্দর। অন্যদিকে তামান্নার চোখে কোন ঘুম নেয়। অতিরিক্ত এক্সাইটেডমেন্ট তাকে ভর করেছে। আজ অনেক দিন পর তার বয়ফ্রেন্ডের সাথে দেখা হবে। সে এখানেই জব করে। ফেসবুকে পরিচয় তাদের। আসলে অনেকে বলে ফেসবুকে রিয়েল লাভ হয় না, কিন্তু এইটা পুরোপুরি সত্য নয়। আসলে রিয়েল লাভটা মনের ওপর, নিজের পার্টনারের ওপর, কে কতটা লয়াল সেইটার ওপর নির্ভর করে। তামান্নার সাথে এই 1.5 বছরে 4 বার দেখা হয়েছে তার বিএফের। তবে তামান্না রোদেলাকে বলেনি তার এই রিলেশনের কথা। কারণ রোদেলা এইসব পছন্দ করে না তাই। তার ইচ্ছে আজকে দুইজনের সাথে দুইজনকে পরিচয় করিয়ে দিবে। রাঙ্গামাটি পৌঁছে রোদেলার ঘুম ভাঙল। সে আড়মোড় ভেঙে এদিক ওদিক তাকিয়ে কোথায় আছে তা বুঝতে তার কিছু সময় লেগে গেল। হঠাৎ তার নাকে খুব পরিচিত মিষ্টি একটা স্মেল আসতেই সে অবাক হয়ে হালকা মাথা তুলে ওপরে তাকালো। তাকিয়ে সে বিমোহিত হয়ে গেল। হাসনাত চেয়ারের ওপরের পার্টে মাথা দিয়ে ঘুমোচ্ছে। রোদেলা আস্তে আস্তে হাসনাতের বুকের ওপর থেকে উঠে বসল। হাসনাতকে মন ভরে দেখছে সে। হাসনাতকে ছুঁয়ে দেওয়ার লোভটা সামলাতে পারল না সে। আলতো করে হাসনাতের গালে হাত বোলালো রোদেলা। হাসনাত চোখ খিসে বন্ধ করে রইল। রোদেলাকে চোখ খুলতে দেখে নিজের চোখটা জোর করে বন্ধ করে রেখেছিল সে, কিন্তু রোদেলার স্পর্শে তার শিহরিত চেহারাটাকে সে নরমাল করতেই পারছে না। শেষে হালকা নড়ে উঠল। রোদেলা তাড়াতাড়ি নিজের হাত সরিয়ে নিল। হাসনাত মুচকি হেসে দিল, তারপর আড়মোড় ভেঙে উঠে বসল। রোদেলা তাড়াতাড়ি নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নেমে পড়ল। রোদেলা আর তামান্নার সামনে সামনে হাঁটছে, পিছনে হাসনাত। হাসনাত বিমোহিত হয়ে রোদেলার হাঁটা দেখতে লাগল। হঠাৎ তার মাথায় দুষ্টু বুদ্ধি নাড়া দিয়ে উঠল। রোদেলাকে জ্বালানোর লোভটা হাসনাতকে খুব করে নাড়া দিচ্ছে। সে জোরে হেঁটে রোদেলার কাছে গিয়ে মুচকি হেসে তামান্নাকে বলল, তামান্না, তোমার ব্যাগে কি জান্টুভাম আছে? তামান্না অবাক হয়ে, না তো। কেন? কোথায় ব্যথা পেলেন? হাসনাত আর চোখে রোদেলার দিকে তাকিয়ে বলল, না, আসলে বড় একটা আটার বস্তা আমার ওপর এতক্ষণ চেপে ছিল, এতে কাঁধটা ছিঁড়ে গেছে। রোদেলা কটমটিয়ে তাকিয়ে বলল, কি? আমি আটার বস্তা? হাসনাত, কেউ যদি কথা নিজের দিকে টেনে নিয়ে যায় অবলা হাসনাতের কি বা করার আছে? রোদেলা কোমরে হাত গুজে, আপনি অবলা, বেস্ট জোকস আই এভার হেয়ার। হাসনাত মুচকি হেসে, বিলেতি ডগের মতো ইংরেজি ঝাড়ছ কেন মিষ্টি কুমড়া? রোদেলা, কি? আমি কুমড়া? মিষ্টি ফুলও তো বলতে পারতেন। কিন্তু না, তোমার মুখ থেকে ভালো কথা আশা করা আর আমাবস্যায় পূর্ণিমার চাঁদ আশা করা সেম। আমি মাত্র 64 কেজি। হাসনাত দাঁত কেলিয়ে হেসে বলল, এইটা মাত্র? ছোটকাট হাতির বাচ্চার সমান তুই। রোদেলা তেরে, তো আপনার ওয়েট কত?
হাসনাত ভাব নিয়ে অনলি ৭৪। রোদেলা আকাশ কাঁপানো হাসি হেসে বলল এইটা অনলি। আপনার মেবি ১০০ লাগবে তাই না? হাসনাত মুখ বাঁকিয়ে বলল আমার হাইট কত জানিস? ৫ ফিট ১১। তোর মতো বাট্টু না আমি। এই বলে সে হেসে সামনে হাঁটা ধরল। রোদেলা রাগে বিড়বিড়িয়ে বলল আমি বাট্টু? আমি তো পারফেক্ট ৫ ফিট ৪ আমি। তারপর নিজের হাতটা মুঠো করতে করতে বলল আপনাকে আমি খেজুর গাছের সাথে বেঁধে ঝুলিয়ে দিব দেখিয়েন। তারপর আরো লম্বা হয়ে যায়েন। বুড়া জিরাফ। সবাই একটা রিসোর্টে উঠল। পাহাড়ের কাছে রিসোর্টটা, নিচে স্বচ্ছ পানি দৃশ্যমান। বাতাস যেন কানে কানে গুনগুনিয়ে গান বলে যায়। হাত দুটি মিলে চোখ বন্ধ করলে মিষ্টি বাতাসটা ছুঁয়ে দেয়, সাথে নিচের পানির কলকল শব্দ, পাখির কিচিমিচি গান। মন নাকি শান্ত হলে পঞ্চেন্দ্রিয় একসাথে সক্রিয় হয়ে যায়। ঠিক তেমনি একটু নিজের পঞ্চেন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ আনলেই এইসব শব্দের সাথে সাথে মিষ্টি একটা স্মেল নাকে আসে। আর তা হলো পাহাড়ি মাটির গন্ধ। এতটা নির্মল বাতাস আর স্মেল শহুরে জীবনে পাওয়া যেন শুধুই স্বপ্ন। রোদেলা প্রকৃতি প্রেমিক। তাই তো সে এখন প্রকৃতির মধ্যে নিজেকে বিলীন করছে। আর হাসনাত বারান্দা থেকে একধ্যান রোদেলাকে দেখছে। মেয়েটা অদ্ভুত সুন্দর। তারপর আনমনে বলল শুকনা তো কাটি আর আঁখো হয়, গুলুমুলু শুধু আমার রোদেলা হয়। তারপর হেসে নিচে গিয়ে রোদেলার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল চল ভাত খাবি। রোদেলা অন্যদিকে তাকিয়ে বলল খাব না। এমনিতেও আটার বস্তা আমি। নিজের ভিতর থেকে আটা বের করে খেয়ে নিব কিছুটা। হাসনাত রোদেলাকে নিজের দিকে ঘুরিয়ে বলল যখন গুলুমুলু দেখতে কোন কিউট চোখওয়ালা মেয়ে বজ্জাত হিটলারের সাথে রাগ করে না খেয়ে সেই ইত্রের কলিজার বড় বড় দাগ কাটায় তখন সেই হিটলারের কি ইচ্ছে হয় জান? রোদেলা চোখ বড় বড় করে বলল কি? হাসনাত নিচের পানির দিকে তাকিয়ে ডুবে যাওয়ার ভঙ্গি দেখিয়ে আবার ওপরের দিকে নির্দেশ করে। রোদেলা চোখ বড় বড় করে উদ্বেগ নিয়ে মাথা ধুলাল। আর হঠাৎ হাসনাত দুষ্টু হাসি দিয়ে বলল আরে আমি তো বলতেছি নিচের পানি খেয়ে রুমে বসে থাকতে ইচ্ছে হয়। রোদেলা হাসনাতের পিঠে ধুমধাম কিল বসিয়ে রাগী লুক দিয়ে চলে গেল। আর হাসনাত ওইখানে দাঁড়িয়ে হাসতে লাগলো। এই হাসি যেন পরম আনন্দের আর তৃপ্তির। হঠাৎ কেউ তার হাতে জোরে চিমটি কেটে দিল। পাশে তাকিয়ে দেখল তার শালা আর শালিগুলো খিলখিলিয়ে হাসছে। সে মুখ গোমরা করে বলল ধর, আমাকে ছিঁড়ে ছিঁড়ে এক একজন এক এক পার্ট নিয়ে নে। যে যেদিকে পারছে মারতেছে। এইটা কেমন বিচার? মুনিরা মুখ বাঁকিয়ে, রোদেলার পিটা খাওয়ে লজ্জা লাগে না? লজ্জা কি সব বাসায় রাখি আসছো? হাসনাত পরম ঝাঁঝের সাথে জবাব দিল আমার বউ আমাকে মারবে তোদের কি? আমার বউ আমারে মারবে, আমাকে আদর করবে, তোদের কি দরকার এইসব বলার? ইফতি চোখ বড় করে বলল হাসনাত ভাই, এতটা ক্রেজি হয়ে বসে আছেন ভাবি কি খবরটা জানেন? পাবনা কি যাবেন? টিকিট কেটে দিই। হাসনাত লজ্জাভরা কণ্ঠে, ২টা কাটিস। হানিমুন ওখানেই করব। সানিয়া আহাম্মকের মতো কিছুক্ষণ তাকিয়ে বলল আপনি রুমে যান। পরে কথা হবে আপনার সাথে। এইখানে ২ দিন আছেন। দেখি কি কি করা যায়। হাসনাত ব্রুনাচিয়ে, শুধু রোমাঞ্চ হবে। এই বলে হাঁটা ধরল। তামান্না অবাক হয়ে বলল ওনার মাথায় কি ঘুরে? ইফতি আরে কিছু না। ওনার ওপর রোমান্টিক ওয়েদারের প্রভাব পড়ছে। এমন এখন আমাকে ধরছে। এই বলে ইফফাতকে চোখ টিপ দিয়ে দিল। ইফফাত মাথা দুপাশে দুলিয়ে বলল তোমাদের ২ ভাইকে উল্টা করে পিটানো দরকার। তাহলে সব রোমাঞ্চ বেরিয়ে যাবে। ইফতি মুখ বাঁকিয়ে, সব আনরোমান্টিক মেয়েগুলো আমাদের কপালে। ইফফাত কোমরে হাত গুজে, খুব আফসোস হচ্ছে নিশ্চয়ই। বিয়ে আর একটা করগা। আমার পিছে পিছে আসবা না আসলে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিব। এই বলে মুনিরার হাত ধরে ইফফাত চলে গেল। আর ইফতি সেইখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই জন্যই হয়তো কেন এক বিজ্ঞানী বলছিল, বউদের সত্য কথা বলতে নেয়। সানিয়া দুপাশে মাথা দুলিয়ে হাঁটা ধরল। এইসব দেখলে প্রেম ভালোবাসার ওপর তার বিরক্তি চলে আসে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ সে কারো সাথে জোরে ধাক্কা খেল। ছেলেটার দিকে তাকিয়ে সে থমকে গেল। কেমন সহজ সরল চেহারা। খুব বেশি ফর্সা না হলেও শ্যামলার মধ্যে সুন্দর।
খুব বেশি সুন্দর তার চোখ দুটো, মনে হয় মায়ার সাগর। ছেলে মাথা নুইয়ে বলল, সরি আপু। সানিয়া মুখ বাঁকিয়ে বলল, কোন অ্যাঙ্গেলে আপু লাগি আপনার? নাম কি আপনার? ঈশান। সানিয়া মুচকি হেসে কিউট নেম, এই বলে হেসে চলে গেল। ঈশান সেদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। মেয়েটা কেমন অদ্ভুত। বিকেলে সবাই আশেপাশে দেখতে বের হলো। একটা বৌদ্ধ মন্দির গেল তারা, অনেকগুলো মূর্তি সাজানো সেখানে, মাঝখানে গৌতম বুদ্ধের একটা মূর্তি, যার চারপাশে নালা কাটা, এর পাশেই কাচের ঘর। মানুষ সেইখানে টাকা দিচ্ছে, আর কিছু বানরের মূর্তি বসানো। নিচের লেখাগুলো শিক্ষণীয়। মুখে হাত দেয়া বানরের নিচে লিখা, মন্দ কিছু বলবো না, কানে হাত দেওয়াটা, মন্দ কিছু শুনবো না, চোখে হাত দেওয়াটা, মন্দ কিছু দেখব না। তারপর তারা দেখল বানরের বহর, একটা অন্যটার পিছনে লাইন ধরেছে। মনে হচ্ছে প্যারেড করছে তারা। এর মধ্যে কিছু বানর আবার রোমান্সে বিজি। হাসনাত সেদিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, বানরের ভিতরও রোমান্টিকতা আছে, মানুষের ভিতর নেয়। এইসব বলে যেই পিছনে ফিরবে, পায়ের সাথে পা লেগে পড়ে গেল সে। রোদেলা দৌড়ে হাসনাতের পাশে গিয়ে পরম উদ্বেগের সাথে বলল, এত হিরোপান্থির কি আছে? এখন যে হাতটা ছিলে গেল, সেদিকে কোন হোশ আছে আপনার? এমন কেয়ারলেস কেন আপনি? হাসনাতের নিজের দিকে কোন মনোযোগ নেই। সে তাকিয়ে আছে রোদেলার উদ্বেগমাখা সেই চোখের দিকে, যেখানে নিজের জন্য ভালোবাসার সমুদ্র দেখছে সে। হাসনাতের নিজের অজান্তেই চোখে অশ্রু চলে এলো। কিন্তু এই অশ্রু যেন সুখের, নিজের ভালোবাসা পাওয়ার অশ্রু। হঠাৎ কোথা থেকে মাহিয়া এসে হাসনাতকে টেনে তুলল, আর ওর আরো কিছু বান্ধবীদেরকে ডেকে হাসনাতকে বয়ে নিয়ে গেল। রোদেলা যেন স্তব্ধ হয়ে সেদিকে তাকিয়ে রইল, সাথে রাগও হলো তার। এই মেয়েটাকে যে কোনো সময় বানরের ঝাঁকের মাঝখানে ছেড়ে দিয়ে আসবে সে। পুরো শরীরে বাদাম ছিটিয়ে দিবে তার, যাতে ওকে বাদাম ভেবে খেয়ে নেয় বানররা। রোদেলা মুখ ফুলিয়ে পাহাড়ের কাছে একটা বেঞ্চে বসে আছে। রাতের শীতল বাতাস তাকে ছুঁয়ে দিয়ে সাই সাই করে উড়ে যাচ্ছে, আর রোদেলা আনমনে পানির ছলাৎ ছলাৎ শব্দ শুনছে। হাসনাত রোদেলার ঠিক পিছনে দাঁড়িয়ে রোদেলাকেই দেখছে। কোমর সমান চুলগুলো বাতাসে মুখে বাড়ি খাচ্ছে তার, কিন্তু রোদেলার সেদিকে কোন খবরই নেয়। হাসনাত রোদেলার পাশে গিয়ে বসতেই রোদেলা চমকে তাকালো তার দিকে। হাসনাত রোদেলার দিকে তাকাতেই অবাক হয়ে গেল। তার বুকের ভিতরটা কষ্টে মোচড় দিয়ে উঠল। রোদেলা তাড়াতাড়ি অন্যদিকে ফিরে নিজের চোখের পানিটা মুছে মৃদু হেসে বলল, আরে হাসনাত ভাই, তুমি এইখানে, কিছু কি বলবে? হাসনাত জোরে নিঃশ্বাস নিয়ে তা আস্তে আস্তে ছেড়ে সামনের দিকে তাকিয়ে রইল। পানির ছলাৎ ছলাৎ আওয়াজে নিজেকে বিলিয়ে কিছুক্ষণ শান্ত হয়ে বসে রইল। তারপর সেদিকে তাকিয়েই বলল, একটা জিনিস কি জানিস, ভালোবাসা ওয়ার্ডটা যতটা ছোট, তার মূলভাব ততটা ছোট না। কারো কেয়ারিং, কারো কাছে আসায় হঠাৎ করে এটি জন্ম নেয় না। এই অনুভূতিটা হঠাৎ এমন একজনের ওপর জন্ম নেয় যাকে মনের কাছে খুব স্পেশাল মনে হয়। তার কেয়ারিংটা দেখানোর দরকার হয় না, তার চোখের দিকে তাকালেই তার সব কিছু বোঝা যায়। আর মানুষ বারবার প্রেমে পড়ে, এইটা যেমন সত্য, তেমনি একজনের ওপর বারবার মোহিত হয়, সেইটাও সত্য। এই বলে সে চলে গেল, আর রোদেলা তার যাওয়ার পানে তাকিয়ে রইল। হাসনাতের বলা কথাগুলো যেন তার ভিতর মন ভালো করার মেডিসিনের কাজ করল। নিজেকে খুব লাকি মনে হচ্ছে এই ভেবে যে হাসনাতের কাছে রোদেলা স্পেশাল। বিছানায় এপাশ ওপাশ করছে রোদেলা, কিন্তু কিছুতেই ঘুম হচ্ছে না রোদেলার। কেন যেন মনটা বড্ড ব্যাকুল। অদ্ভুত কিছু ইচ্ছা মাথাটাই চাঙ্গা দিয়ে উঠছে বারবার। যেমন ঠিক এখন তার ইচ্ছে হচ্ছে গুটিসুটি মেরে হাসনাতের বুকে শুয়ে পড়তে, অনেকটা কাছ থেকে তার স্মেলটা গায়ে মাখতে। কিন্তু তা চাইলেই যে সম্ভব নয়। কিন্তু রোদেলার মনে ব্যাকুলতা গ্রাস করে রেখেছে তার পুরো সত্তাটাকে। তামান্নাটাও রুমে নেয়, মেয়েটা কোথায় গেল আল্লাহ মালুম, কিছু বলেও গেল না। এইসব ভাবতে ভাবতে হঠাৎ রোদেলার মাথায় খুব ভালো একটা বুদ্ধি চলে এলো। সে নিজের কাঁধ চাপড়ে বিড়বিড় করে বলল, বাহ রোদেলা, তুই তো একদিন আইনস্টাইন হয়ে যাবি। এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? তারপর আনমনে হেসে ভাবল, এই জন্যই তো ভাবি কেন বালিশে ঘুম আসে না আমার। আসলে বুদ্ধির জন্যই তো বালিশ আমার মাথার ওজন নিতে পারে না।
এইসব ভাবতে ভাবতে সে হাসনাতের রুমের সামনে গিয়ে দরজায় টোকা লাগালো। হাসনাত যেন তার অপেক্ষায় ছিল, এইভাবে সে দরজা খুলে অবাক হয়ে রোদেলার দিকে তাকিয়ে রইল। রোদেলা হাসনাতের অবাক হওয়া ফেসটা ইগনোর করে হনহনিয়ে রুমে ঢুকে গেল। হাসনাত মুচকি হেসে নিজের বাপাশে হাত বুলিয়ে বিড়বিড়িয়ে বলল, আহ হাসনাত, আজ তো তোর লাকি ডে রে। মনে মনে যেই রোদেলাকে চাইলি চলে এলো, সে আর কিছু চাইলে হয়তো সেইটাও আজই পেয়ে যেতি। আহা, যদি নিজের বিয়েটা চাইতাম। এইসব বিড়বিড়িয়ে জোরে নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ছেড়ে দিল সে। এরপর নিজের এক্সাইটমেন্টটা হালকা কমিয়ে নিজেকে স্বাভাবিক করে রোদেলার সামনে গিয়ে ব্রু কুঁচকে বলল, তুই এখানে কেন? রোদেলা কাচুমাচু করে, আমার রুমে ভূত হাসনাত ভাই। হাসনাত পরম অবাকের সাথে বলল, তুই নিজের চোখে দেখেছিস? রোদেলা, না, তবে অনেক শব্দ শুনেছি। আমার বড্ড ভয় করছে ওখানে। হাসনাত, তো তোর সেই বিয়াক্কল গুণধর বান্ধবীটা কই? রোদেলা মুখ বাঁকিয়ে বলল, নেই রুমে। বেরিয়েছে। না হয় কি তোমার কাছে আসতাম নাকি আমি? হাসনাত কিছু চিন্তা করে, ওকে তুই চল। আমি তোর সাথে তোর রুমে ও আসা পর্যন্ত ওয়েট করব। আর তুই নিজেই তো একটা ভূত, তোকে আবার কে খেতে আসবে? তারপর মুচকি হেসে বলল, আর তোর মাংস তো তিতা, সে টেস্ট পাবে না। রোদেলা মুড অফ করে হাসনাতের দিকে তাকালো। তারপর বিড়বিড়িয়ে বলল, কেন? তোমার সাথে থাকলে কি তুমি অপবিত্র হয়ে যাবা? তারপর জোরে বলল, কেন, আপনি কি টেস্ট করে দেখেছেন নাকি যে তিতা না মিষ্টি? তিতা কেন হতে যাবে? হঠাৎ হাসনাত মুখে দুষ্টু হাসি ঝুলিয়ে সামনে আসতে আসতে বলল, কেন? তুই কি তোকে টেস্ট করতে দিয়েছিস যে বুঝবো? রোদেলা চমকে হাসনাতের দিকে তাকালো। হাসনাতের চোখ চোখ পড়তেই কেঁপে উঠল সে। হাসনাতের এই কথা আর তার তাকানোটা রোদেলাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রোদেলা মুচকি হাসার চেষ্টা করে হাসনাতের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি এখানেই ঘুমিয়ে যাই। হাসনাতের মন যেন আপাতত ডান্স করছে। কিন্তু সে নিজেকে সহির রেখে বলল, না, একটা মেয়ে একটা ছেলের রুমে থাকতে পারে না। তুই যাবি নাকি তোকে ধাক্কিয়ে বের করে দিব এখান থেকে? রোদেলা নিচের দিকে তাকিয়ে হাত মুচড়াতে মুচড়াতে বলল, কিউট দেখতে একটি ছেলে যখন কোমল মনের একটা মেয়েকে কষ্ট দেয় তখন কি হয় জানেন? হাসনাত বুকের ওপর হাত গুজে বলল, কেন, কি হয়? মেয়েটা ধুম করে স্ট্রোক করে মরে যাবে। আর আপনি চিন্তা করেন, আমার যদি কিছু হয় আপনার বিয়েতে ছাম্মা ছাম্মা গানে কে ডান্স করবে? রৌদেলা এইসব বিড়বিড়িয়ে বলে প্রচুর বেকায়দায় পড়ে গেল সে। হাসনাতের চোখ মুহূর্তেই লাল হয়ে গেল। এই গাধা মেয়ে কি কখনো ভালো হবে না? এই মেয়ের বুদ্ধি সব হাঁটুর গোড়ায়। শুধু তরতরিয়ে বেড়ে তালগাছি হয়েছে বেকুবটা। সে আচমকা শক্ত করে রোদেলার হাত ধরে বলল, তুই কেন আমার বিয়েতে নাচবি? তুই নাচলে আমি বিয়েই করব না। রোদেলা নাকমুখ কুঁচকে হাসনাতের দিকে তাকালো আর বিড়বিড়িয়ে বলল, কেমন খাটাস তুমি? হাসনাত ভাই, বিয়ের খাবার খাবো বলিনি। শুধু বলেছি নাচবো, এতেই তোমার এত প্রবলেম? যাও, তোমার বিয়েতে যাবই না আমি। হাসনাত চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আচমকা উপর দিকে মুখ করে বিড়বিড়িয়ে বলল, ইয়া আল্লাহ, তোমার বুদ্ধির ভান্ডার থেকে এক চামচ বুদ্ধি এই আহাম্মকে দিয়ে দিলেই তো আজ হাসনাতের চুলগুলো বেঁচে যেত। সব চুল বাতাসের সাথে ওড়ে যাচ্ছে এই গাধা মেয়ের টেনশনে, শেষে না জানি বিয়ের আগে টাকলু হয়। রোদেলা হাসনাতের সামনে নিজের হাতটা নাড়িয়ে অবাক দৃষ্টিতে বলল, কি চিন্তা করছেন? হাসনাত ভাই? হাসনাত, হেই, ভাই ভাই করবি না একদম। ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিব তোর। আর তোর বিয়ে আমার বিয়ের দিন হবে, বুঝছিস? আর তোর জামাইকে বলে দিব তোর পায়ে শিকল পরিয়ে দিতে, যাতে বাদরের মতো লাফাতে না পারিস। যা, এখন সোফায় শুয়ে পড়। আমি সোফায় আটবো না। এই বলে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রোদেলা রেগে হাত মুছড়ে বলল, আমি কি জানেন আপনি একজন শ্রেষ্ঠ লেভেলের ফাজিল আর বেয়াদব? হাসনাত দাঁত কটমটিয়ে, আই নো। আর একটা সাউন্ড করবি তোকে বাইরে ভূতের সাথে রেখে আসবো। ওর সাথে নাচিস। ঘুমা এখন। রোদেলা ভেঙচি কেটে ধূপ করে সোফায় শুয়ে পড়ল। তারপর বিড়বিড়িয়ে হাসনাতের দিকে তাকিয়ে বলল, কিউট লিপসের একটা ছেলে যখন তার কিউট কিউট লিপস দিয়ে উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়, তখনও হুয়ার ড্রেসপ্রা প্রিন্সেস কিছু মনে করে না। কিন্তু যখন ছেলেটি অন্য কাউকে বিয়ে করবে বলে, তাও মেয়েটার বিয়ের সেই দিনে,
তখন মেয়েটার মনের মধ্যে সুপ্ত ইচ্ছে জাগে সেই কিউট ছেলেটিকে 100 বিচ্ছুর মাঝখানে ছেড়ে দেওয়ার, যারা কামড়ে কামড়ে লাল করে ছাড়বে তাকে। ইফফাত আর ইফতি বাইরে রাস্তায় হাঁটছে। ইচ্ছেটা ইফফাতেরই। তারই ইচ্ছে হচ্ছিল পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ইফতির হাত ধরে হাঁটতে, আর পাহাড়ের কিনারায় যেখানে নিচের স্বচ্ছ পানি দেখা যায় ঠিক সেই জায়গায় একটা বেঞ্চিতে বসে ইফতির কাঁধে মাথা রেখে মনোরম প্রকৃতি অনুভব করতে, নির্মল বাতাস যখন তাদের পাশ কাটিয়ে সাই করে উড়ে যাবে, সেই বাতাসের তরঙ্গে তাদের ভালোবাসার স্নিগ্ধতা মিশিয়ে দিতে। ইচ্ছাগুলো হয়তো অনেক সাধারণ, কিন্তু ইফতির কাছে অসাধারণ কিছু মুহূর্ত। এই জন্যই হয়তো মেয়েটির প্রেমে হাবুডুবু খাচ্ছে সে সব সময়। ডুবে যাচ্ছে তার মায়ার সাগরে দিন প্রতিদিন। একটা সাধারণ মেয়ে যার ন্যাচারাল রূপটিই অসাধারণ। ইফতি কখনো মেয়েটিকে ভারী মেকআপ করতে দেখেনি। মাঝে মাঝে চোখের নিচে হালকা কাজল আর ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক দিয়ে সাজে সে। এতটুকুই তার সাজসজ্জা। কিন্তু তার সেই কাজলকালো চোখে ডুব দিতেই যেন ইফতি ভালোবাসে। এ কেমন মায়া তার জানা নেই, তবে যদি কেউ তার থেকে জিজ্ঞেস করে তার একটাই উত্তর হবে, ভালো লাগে। ইফতি ইফফাত দিকে তাকিয়ে আনমনে মুচকি হাসছিল। হঠাৎ সে তামান্নাকে দেখল কারো সাথে দাঁড়িয়ে কথা বলছে। সে অবাক হয়ে ইফফাতকে ইশারা করল। ইফফাত সেদিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হয়তো ওর বিএফ। আমাদের বলেছিল ওর বিএফকে দেখাবে। হয়তো সে। ইফতি তবে চল যাওয়া যাক। নিজ দায়িত্বে দেখে আসি। ইফফাত ইফতির হাত ধরে টেনে বলল, এভাবে যাওয়াটা হয়তো ভালো দেখাবে না। ইফতি আরে চুপ করতো। চল। এই বলে তারা সেদিকে হাঁটা দিল। যেই ওদের সামনাসামনি দাঁড়ালো ইফতির মুখ অটোমেটিক হা হয়ে গেল। তামান্না অবাক হয়ে সেদিকে তাকালো। সে ইফফাতকে খুঁচিয়ে বলল, কি হলো? ইফফাত মৃদু স্বরে বলল, আমার দেবর এটা। ইফতির ভাই। ইফতি আচ্ছা ইভান, তলে তলে টেম্পু চালাও আর আমি জিজ্ঞেস করলে বল ডিজেল শেষ। ইভান আরে ভাই, তেমন কিছু না আসলে। তামান্না ব্রু কুঁচকে তার দিকে তাকালো। আর সাথে সাথে ইভানের গড়গড়িয়ে ওর, আমি ওকে ভালোবাসি। ও আমাকে ভালোবাসে। তোমাদের বিয়ের জন্য ওয়েট করছিলাম। তোমাদের পর আমরা বিয়ে করে ফেলবো। ইফতি হা হয়ে তাকিয়ে আছে ইভানের দিকে। এইটা কি সত্যি তার ভাই? এতটা ফাস্ট? তারপর আনমনে ভাবল, শুধু হাসনাত ভাইটাই মাঠের মাঝখানে মাদুর পেতে বসে আছে। বাকিরা সবাই ওনাকে টপকে চলে গোল দিচ্ছে, কিন্তু ওনার গোলটাই হচ্ছে না। এটা কেমন বিচার? ইফতির মাঝে মাঝে ইচ্ছে হয় তাদের না বলা ভালোবাসাকে এক ধাক্কা দিয়ে ওপরে তুলে দেয় সে। তারপর হঠাৎ তার মাথা একটা বুদ্ধি খেলে যায়। সে মুচকি হেসে রোদেলার বাবা আর হাসনাতের বাবাকে কনফারেন্সে কল দিয়ে তাদেরকে নিজের প্ল্যানের কথা বলে। তারা তো খুশিতেই মেনে নিল। ইফফাত সব শুনে ব্রু কুঁচকে বলল, রোদেলা আপু জানলে তোমাকে উল্টা লটকিয়ে দিবে। তুমি তখন হাওয়ায় লটকে থাকলে বড়জোর আমি তোমাকে কয়েকটা ধাক্কা দিয়ে ওভাবে দোল খাওয়াতে পারবো। কিন্তু সেইখান থেকে নামাবো না। এই বলে সে হনহনিয়ে চলে গেল। আর ইফতি ওইখানে বসে মাথা চুলকে নিজে নিজে চিন্তা করতে লাগলো, যদি আমাকে ঝুলিয়ে দেয় তাহলে ইফফাতকে সহ আমার সাথে ঝুলিয়ে দিতে বলবো। তারপর হাওয়ায় হাওয়ায় দোলনা খাবো। আহা। রোদেলা সোফায় একপাশ হয়ে শুয়ে এক ধ্যানে হাসনাতকেই দেখছে। আর হাসনাত পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। রোদেলার বড্ড রাগ হলো তার ওপর। এত কিসের ঘুম এই ছেলের? তার সামনে যে একটা সুন্দর মেয়ে সাদাপরি সেজে শুয়ে আছে সেদিকে যেন তার কোন খেয়াল নেই। বুড়ো একটা, এই বলে রোদেলা মুখ বাঁকালো। শেষ পর্যন্ত একটা রসক ছাড়া দামড়া ছেলের সাথে প্রেম হয়ে গেল তার। চরম হতাশা নিয়ে রোদেলা আস্তে আস্তে চাদর সরিয়ে ফ্লোরে পা রাখল। তারপর পা টিপে টিপে আস্তে আস্তে হাসনাতের কাছে গেল। তার যে বড্ড হাসনাতকে জড়িয়ে ধরে ঘুমানোর লোভ হচ্ছে। সে বিড়বিড়িয়ে বলল, হেই হিটলার, আমি চকলেট খুব ভালোবাসি। আর তোমাকে দেখলেই চকলেট মনে হয় আমার। বড্ড লোভ হয় আর সে লোভ সামলাতেই পারি না আমি আমার লোভ নিবারণ করব আপাতত। যা হয় হোক। এই বলে সে গুটিসুটি মেরে হাসনাতের বুকের ওপর গিয়ে শুয়ে পড়ল। হাসনাত একপাশ হয়ে শুয়েছিল। রোদেলা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল। তারপর হাসনাতের বুকে মাথা গুজল। নাক ঘষল তার লোমশ বুকে।
অদ্ভুত মাতাল মিশ্রিত অনুভূতিতে কেঁপে উঠল সে এতে। পরম আবেশে চোখ বুজল সে। আর মুহূর্তেই রাজ্যের ঘুম নেমে এলো তার চোখে। অন্যদিকে হাসনাত, যে এতক্ষণ শুধু ঘুমানোর অ্যাক্টিং করেছে, তার অবস্থা কতটা খারাপ সেইটা শুধু সেই ধারণা করতে পারে। মেয়েটা ঘুইমতেই জোরে নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ছেড়ে দিল সে। এই মেয়েটা কি নিজের কাণ্ডজ্ঞানগুলোও ফুচকার ভিতর পুরে খেয়ে ফেলেছে? মেয়েটার চটপটির কম পড়লে আমাকে বলতে পারতো, আমি কিনে দিতাম। নিজের কাণ্ডজ্ঞানগুলো কেন খেতে গেল? এইসব ভাবতে সে আবার নিজেকে জোরে ধমকে দিল। কি সব বলিস তুই হাসনাত? তোর এইসব উদ্ভট চিন্তাধারার দেখে কেউই বলবে না তুই একটা প্রফেসর। এইসব ভাবতে ভাবতে সে আস্তে আস্তে রোদেলার দিকে তাকালো। একদম বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে তার বুকে। রোদেলার গরম নিঃশ্বাস হাসনাতের বুকে পড়ছে আর তাতে শিহরিত হচ্ছে সে বারবার। সে রোদেলার মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে এত এলোমেলো কেন করে দিস তুই? এইভাবে কোন ছেলেকে ধরে নাকি? আমাকে কি টেরিবেয়ার পেয়েছিস? মানুষ আমি। রক্ত চলাচল করে আমার শরীরে, সাথে হরমোনও। তারপর বড় একটা নিঃশ্বাস ফেলে রোদেলার কপালে গভীর চুমু এঁকে দিল সে। তারপর বুকের সাথে মিশিয়ে নিজেও ঘুরিমিয়ে পড়ল। তামান্না রুমে এসে রোদেলাকে খুঁজতে লাগলো। মেয়েটা কি কাপড়ের মতো উবে গেল। সে এদিক ওদিক তাকাতেই একটা কাগজ পেল, যেখানে রোদেলা লিখে গেছে, আমি অন্যদের সাথে ঘুমাতে যাচ্ছি। এইটা পড়তেই তামান্নার মধ্যে হালকা অপরাধবোধ কাজ করল। কাজটা সে ঠিক করল না। মেয়েটাকে এভাবে একা রেখে চলে গেলছে। ইস, কোথায় ঘুমিয়েছে কে জানে। এইসব ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল। সকালের স্নিগ্ধ আলো পর্দার পাশ গলিয়ে হাসনাতের মুখের ওপর এসে পড়ল। মুহূর্তেই হাসনাতের ঘুম ভেঙে গেল। তার অন্ধকারে ঘুইমানোর অভ্যাস। সে আলতো করে চোখ খুলে চারপাশে চোখ বুলিয়ে নিল। নাকের কাছে মিষ্টি একটা স্মেলের সাথে বুকের ওপর ভারী ভারী অনুভব হতে লাগলো তার। সে অবাক হয়ে নিজের বুকের ওপর তাকালো। আর তাকানোর সাথে সাথে তার পুরো মনটা মুগ্ধতায় বিরজিত হলো। সূর্যের আলোয় রোদেলার কালো চুলগুলো চিকচিক করছে আর একগুচ্ছ চুল তার মুখের ওপর ছেয়ে আছে। কালো সাদা মিক্স হলে যে এত সুন্দর কম্বিনেশন হয় তা এখন ওকে না দেখলে কেউ বুঝতেই পারবে না। সাদা কামিজে আরো বেশি শুভ্রতা বিরাজ করছে তার মাঝে। এতটা মায়াবী কেন এই মেয়েটা? এইসব ভাবতে ভাবতে সে আনমনে পলকহীন দৃষ্টিতে রোদেলার মুখের দিকে তাকিয়ে রইল। রোদেলা হঠাৎ চোখ খুলে অবাক হয়ে গেল। সে আচমকা চিৎকার করে বলল, আপনি আমার সাথে কি করছেন? আমার রুমে? কেউ দেখলে কি ভাববে? হাসনাত যেন মুহূর্তেই বেকুব বনে গেল। এই মেয়ের মাথায় সমস্যা আছে তার জানা কথা, কিন্তু এত বেশি সেইটা তো সে জানতই না। সে তাড়াতাড়ি রোদেলার মুখ চেপে ধরল। রোদেলা পিটপিট করে হাসনাতের দিকে তাকালো। হাসনাত ভাইটা এত সুন্দর কেন? এই ব্রু কুচকে আমার দিকে ড্যাবড্যাবিয়ে তাকিয়ে আছে। আর সাথে তার লম্বা নাকটার কিছু অংশ আমার গালের সাথে লাগছে, তাতেও তাকে কতটা ভালো লাগছে তা কি সে জানে? নাকি সবটাই এই হ্যান্ডসাম ছেলের অজানা? যখন রোদেলা এসব ভাবতে ব্যস্ত সেইখানে হাসনাত ব্রু কুচকে বলল, এইভাবে স্ক্যান করছিস কেন আমাকে? ছেলে কি আগে দেখিসনি কখনো? রোদেলা সাথে সাথে চোখ নামিয়ে নিল। ইস, কি লজ্জা! এইভাবে কি কেউ কাউকে বলে? ছেলেটার মুখে যে কিছুই আটকাই না। রোদেলার মুখ ভার করে বলল, আমি কাউকে স্ক্যান করছি না। আর আমি এই বিছানায় কিভাবে এলাম? হাসনাত কোমরে হাত গুজে রোদেলার দিকে তাকিয়ে বলল, এই জন্যই তোকে বলি বেশি বেশি বাদাম খা, স্মৃতিশক্তি বাড়বে। তুই তো শুনিসই না। এই এখন তুই নিজে নিজে হাঁটি হাঁটি পা পা করে আমার বিছানায় এসে আমাকে অজগর সাপের মতো পেঁচিয়ে কুম্ভকর্ণের মতো ঘুরিমিয়েছিলি। আমি কি কিছু বলেছি? ওলটা এখন সে আমাকে শোনাচ্ছে। রোদেলা জিভটা কেটে নিচের দিকে তাকালো। তার যে লজ্জা লাগছে এইসব শুনে। বড্ড লজ্জা। আর হাসনাত অবাক হয়ে তার মায়াবতীর লাজুক মুখখানার দিকে এক পলকে তাকিয়ে আছে। এতটা মায়া কেন এই মায়াবতীর মায়াবী সেই মুখটিতে, কাজলবিহীন সেই চোখে, গোলাপের পাপড়ির মতো সেই ঠোঁটে? হঠাৎ রোদেলা নিচের দিকে তাকিয়ে বলল, কে কাকে স্ক্যান করছে? খুব জানি আমি। দেখছি আমিও। হাসনাত আমাতা আমাতা করে বলল, আসলে না মানে?
চোখের সামনে আসমানের হুর দেখলে কে বানা তাকিয়ে রই। হাসনাতের এমন কথা যেন রোদেলা লজ্জায় রাঙ্গা হতে লাগলো। সে আনমনে ভাবল, আজ যে এই কিউট হিটলারের কি হলো, শুধু তাকে লজ্জায় রাঙ্গা করছে। আর হাসনাত সেদিকে তাকিয়ে রোদেলার সেই লজ্জা রাঙ্গা চেহারার প্রেমে বারবার পড়তে লাগলো। লজ্জাবতী গাছের মতো যেন লজ্জায় কুকরে যাচ্ছে মেয়েটি। হাসনাত পরম আবেশে এক পা দুপা করে সামনে এগুতে লাগলো, আর রোদেলা পিছুতে পিছুতে দরজার সাথে মিশে গেল। তার হার্টবিট হঠাৎ অতিরিক্ত বাড়তে আরম্ভ করল, এতটা যেন বেরিয়ে চলে আসবে। আচমকা সে দরজাটা খুলে দৌড়ে বেরিয়ে গেল। আর হাসনাত নিজের ঘাড়ে হাত বুলিয়ে লাজুক হাসি দিল। হোটেলের রেস্তোরাঁ শাখায় তারা সবাই খেতে বসেছে। সকালটা বুফে তাদের, যার যা ইচ্ছা নিয়ে খাওয়া। এইটা হোটেলের পক্ষ থেকেই। রোদেলা গরম নান আর হালকা ভেজিটেবল নিল। চিকেনটা বড্ড খেতে ইচ্ছে করছে তার। মনে হচ্ছে চিকেন তাকে একবার আজা আজা গান গেয়ে ডাকছে। কি অদ্ভুত, রোদেলার কানেও সেই গানটাই বাজছে। সে পরপর কয়েকটা ঢুক গিলল। না, সে খাবে না এইসব। অনেক তেল এই ফ্রাইয়ে। আর রোদেলা শুধু ওয়েটেলস করতে চাই, হাসনাতের হয়তো এমন ওয়েটের মেয়ে পছন্দ না। এইসব ভাবতে যেই সে টেবিলে বসতে যাবে, হাসনাত হঠাৎ তার সামনে এসে প্লেটে একটা চিকেন ফ্রাই আর এক বাটি গোলাপজামুন ধরিয়ে দিল। রোদেলা অসহায় দৃষ্টিতে হাসনাতের দিকে তাকালো। হাসনাত মুচকি হেসে বলল, কারো জন্য নিজেকে পাল্টানোর দরকার নেই। যে তোমাকে এইভাবে পছন্দ করে, তাকে পছন্দ করবে তুমি। কারণ ভালোবাসাটা শর্তহীন। কোন কিছুর বিনিময়ে যদি ভালোবাসাটা চাওয়া হয়, তাহলে সেইটা ভালোবাসা নয়, অ্যাডজাস্টমেন্ট। এই বলে হাসনাত হেসে বেরিয়ে গেল, আর রোদেলা আনমনে তাকিয়ে রইল তার যাবার পানে। সে আনমনে বিড়বিড়িয়ে বলল, তোমাকে ভালোবাসি আমি, ভালোবাসি তোমার অস্তিত্বকে। আর তোমার জন্য হালকা পাল্টানোটা আমার কাছে অ্যাডজাস্টমেন্ট না, বরং সেইটাই আমার কাছে বড় প্রাপ্তির অভিব্যক্তি। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুরতে বেরিয়ে গেল। তারা প্রথম গেল রাজবাড়িতে। বাড়িটা অদ্ভুত সুন্দর। একতলা একটা বাড়ি, যার ভিতরটা অনেক পরিপাট। আর রাজপরিবারের সদস্যদের ছবি দিয়ে ভরা। তাদের ব্যবহৃত আসবাবপত্র আছে এতে। সুন্দর গাছে ঘেরা জায়গাটা সত্যি মনোরম। মন ভালো হওয়ার ওষুধ যেন পুরোটা। হঠাৎ মাহিয়া কোথা থেকে এসে হাসনাতের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। উদ্দেশ্য সেলফি তুলবে সে। রোদেলা কটমটিয়ে সেদিকে তাকালো। এই মেয়েটাকে কি করতে মন চায় তার সে নিজেই বুঝতে পারছে না। সেদিকে হনহনিয়ে গিয়ে মুখে মেকি হাসি ঝুলিয়ে বলল, মাহিয়া, আমি দেখতে সুন্দর না? মাহিয়া অবাক হয়ে মৃদু হাসার চেষ্টা করে, হুম আপু, তুমি তো অন্য না। ইচ্ছে করে শুধু তাকিয়ে থাকি। রোদেলা ওর কথা শুনে মাথা হালকা ঝাঁকিয়ে মেকি হেসে প্রবল ঝাঁঝের সাথে বলল, তাহলে আমাকে ফেলে এই বান্দরটার সাথে সেলফি তুলছো কেন? হাসনাত বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, কি আমি বানর? এত বড় অপমানী! তুই কি রে উদবিড়াল? রোদেলা হাসনাতের হাত ধরে ওর সামনে থেকে টানতে টানতে নিয়ে এলো। হাসনাত অবাক হয়ে রোদেলার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, তাকে কি আজকে গরু বাজারে তোলা হবে? এমন গরু টানা টানছে কেন তাকে? রোদেলা হাসনাতকে একটা কর্নারে দাঁড় করিয়ে দিয়ে বুকের ওপর হাত গুজে বলল, ওই মেয়ের সাথে তোমাকে আর একবার দেখলে হাত পা কেটে বাসায় বসিয়ে রাখবো আমি। কথাটা মনে থাকে যেন তোমার। এই বলে পরম ঝাঁঝের সাথে প্রস্থান করল সেখান থেকে। আর হাসনাত তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। হাসনাত বিড়বিড়িয়ে বলল, সাইক্লোনটা মাহিয়ার দিকে যেতে যেতে ইউটার্ন নিয়ে আমার কাছে চলে এলো কেন? ইয়া আল্লাহ, ঝামেলার সাথে আমার কোন দিনের বন্ধুত্ব যে আমাকে ছাড়তেই চায় না সে। ইফফাত সবটা খেয়াল করেছে। এইসব দেখে তার মনে হঠাৎ ভয়ের আগমন হতে শুরু করল। সে মনে মনে বলল, বাড়ি পৌঁছে রোদেলা হাসনাতের জন্য যে সাইক্লোন অপেক্ষা করছে সেইটা জেনে তাদের রিয়েকশনটা কি হবে? সত্যি কি সব ঠিক হবে নাকি? ইফফাত যেন আর চিন্তা করতে চায় না। খারাপ কিছুই চিন্তা করা ঠিক না, সে নিজে নিজেকে বকে দিল। কিন্তু তাও মনের কোনায় হালকা খচখচ থেকেই গেল তার। হয়তো এইটা তার অতিরিক্ত চিন্তার জন্য হচ্ছে। এইসব ভাবতে ভাবতে সে ইফতির কাছে যাওয়ার জন্য মন সহির করে সেই দিকে হাঁটা ধরল। ইভান আর তামান্না টেবিলের দুপাশে দুইজন বসে আছে।
গল্প করার চিন্তাভাবনা হয়তো তাদের মাথায় আপাতত নেই। একজন অন্যজনের চোখে ডুবে থাকাটাই যেন তাদের এখনকার মূল উদ্দেশ্য। ইভান গালে হাত দিয়ে এক পলকে তামান্নার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আর তামান্না লাজুক হাসি মুখে ঝুলিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ইভানের চোখের দিকে তাকালেই যেন তার শরীরে বিদ্যুৎ খেলে যায়। এ যেন এক অদ্ভুত অনুভূতি, অন্য রকম শিহরণ জাগানো। হঠাৎ কোথা থেকে এসে ইফতি তাদের মাঝখানে একটা চেয়ারে ধূপ করে বসে পড়ল। আর ব্রু কুচকে দুজনের দিকে তাকালো। তারপর সব খাবারগুলো একাই খেতে শুরু করে দিল। তামান্না অবাক হয়ে তাকালো সেদিকে, আর ইভান ব্রু কুচকে ইফতির দিকে তাকিয়ে বলল, কাবাবের মধ্যে এত বড় হাড্ডিটা কি হওয়া কি খুব জরুরি ছিল? ইফতি পিৎজা স্লাইডের আরও একটা বাইট নিয়ে বলল, খাবারের সদ্ব্যবহার করছি, খাবার চেয়ে থাকার জিনিস না। আয়েশ করে বসে গরম গরম খাবারটা মুখের ভিতর পুরে দেওয়ায় তৃপ্তি। এই বলে একটা ফিসোফিঙ্গার মুখে পুরে দিল সে। আর ফলস্বরূপ সসে তার ঠোঁট মাখামাখি। খাবারটা তো কেউ নিয়ে খেয়ে নিচ্ছে না। খাটাসের মতো খাওয়ার মানেটা কি? ইফতি হঠাৎ এমন কথা শুনে চোখ তুলে তাকালো। তার সামনে ইফফাত বুকের ওপর আড়াআড়িভাবে হাত বুজে দাঁড়িয়ে আছে। ইফতি সেদিকে তাকিয়ে ডকডক করে এক গ্লাস জিরা জল খেয়ে নিল, তাও আবার স্ট্র ছাড়াই। ইফফাত সেদিকে নাক সিটকে তাকিয়ে বলল, তোমার সাথে ব্রেকআপ করব আমি, তাও আবার বিনা নোটিশে। ইফতি ধরফরিয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি টিস্যু দিয়ে মুখটা মুছে বলল, জান, আমি আবার কি করলাম? ইফফাত এমন খাচ্চরের মতো খাদক ছেলেকে নিজের পাশে মানায় না ভেবে এই সিদ্ধান্ত। এই বলে সে ইফতির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সবেগে প্রস্থান করল। আর ইফতি হাবলার মতো সেইখানেই বসে পড়ল। তখন ইভান হেসে বলল, খুব ভালো, মানুষকে জ্বালানোর শাস্তি। ইফতি ইভানের মাথায় সজোরে টুকা দিয়ে মুখ ভেঙিয়ে প্রস্থান করল, আর তা দেখে তামান্না জোরে হাসতে লাগল। অন্যদিকে ইভান মোহিত হয়ে সেই হাসির দিকে তাকিয়ে রইল। সে আনমনে ভাবল, এমন মুক্তছড়ানো হাসি শুধু এই মেয়েই হাসতে পারে। আজকে রাতে স্টুডেন্টসদের নিয়ে টিচাররা শহরের উদ্দেশ্যে রওনা দিবে, তাই তাদের ট্রিপের লাস্ট পর্ব লেকে ঘোরা ও আদিবাসীদের গ্রাম, এই নামের ট্রিপটি সকালেই আরম্ভ করবেন তারা, যাতে তাড়াতাড়ি বেক করতে পারে তারা। রোদেলা লং টপসের ওপর একটা জ্যাকেট পরে নিল, সাথে জিন্স। চুলগুলো পানিটেইল করে বেঁধে নিল সে। কয়েকটা প্রজাপতি আর ঝুমকো আছে এমন চুড়ি হাতে পরে রুনুঝুনু শব্দ করে হালকা ঘুরে দেখল কেমন দেখাচ্ছে তাকে। রেডি হয়ে পিছনে ফিরতেই দেখল তামান্না হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। রোদেলা ব্রু কুচকে বলল, কি সমস্যা? আমার মুখের দিকে তাকিয়ে কি গিলছিস? মুখ থেকে কি মধু ঝরে পড়ছে? তামান্না নিজের চোখের নিচে হাত দিয়ে খানিকটা কাজল রোদেলার কানের নিচে লাগিয়ে বলল, কোন জলকুমারের নজর যাতে না পড়ে তোর ওপর? রোদেলা কনফিউজড হাসি হেসে বলল, শুধু জলকুমারই কেন, স্থলকুমারও তো হতে পারে। তামান্না হেসে রোদেলার কাঁধে হাত দিয়ে বলল, আরে স্থলকুমাররা তাকালে তো আমার জিজু হাসনাত ভাই এক একটাকে পিটিয়ে উগান্ডায় পাঠিয়ে দিবে। রোদেলা শব্দ করে হেসে দিল। তারপর দুজনই বেরিয়ে গেল বাইরের উদ্দেশ্যে। হাসনাত বোটের সামনে দাঁড়িয়ে সবাইকে নিয়ে অপেক্ষা করছে। রোদেলাকে দুচোখ ভরে দেখার নেশাটা যেন তার মনে মধ্যে বারবার চাঙ্গা দিয়ে উঠছে। মেয়েটা যে কোথায় থেকে গেল কে জানে। সে অস্থির হয়ে বলল। ইফফাত আর ইফতি দূর থেকে তার অবস্থা দেখে হেসে অস্থির। হঠাৎ হাসনাত ওপরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। খাড়া ঢালু বেয়ে নিচের দিকে নেমে আসছে রোদেলা। রোদেলাকে সম্পূর্ণ অন্যরকম লাগছে আজ। পুরো একটা ডলের মতো লাগছে ওকে। আপনা আপনি হাসনাতের মুখ হা হয়ে গেল। রোদেলা সেদিকে তাকিয়ে লাজুক হাসি দিল। হাসনাতের হঠাৎ মনে হলো বুকের বাপাসটা চিনচিনিয়ে ব্যথা করছে তার। আর তার এই ব্যথার ওষুধ রোদেলার কাছে ছাড়া হয়তো আর কারো কাছেই নেয়। রোদেলা গুটি গুটি পায়ে আস্তে আস্তে নদীর কাছে গিয়ে দাঁড়ালো, যেখানে সবাই দাঁড়িয়ে আছে। সে আর চোখে হাসনাতের দিকে তাকালো। পুয়াট ফর্মাল শার্ট আর ব্ল্যাক জিন্স পরেছে সে, চুলগুলো স্পাইক করানো, আর এতে তার এজটা আরো কম লাগছে। মাহিয়া হঠাৎ কোথা থেকে এসে হাসনাতের পাশে দাঁড়িয়ে বলল, স্যার আমাকে নৌকায় তুলে দিবেন? হাসনাত চোখ বড় বড় করে রোদেলার দিকে তাকালো, আর মনে মনে বিড়বিড়িয়ে বলল, এই মেয়েটা আমাকে মাইর খাওয়াবে, নির্ঘাত খাওয়াবে। কোথায় আমি একটু শখ করছি আমার জানের থেকে ভালোবাসি শুনবো।
আর এই মেয়ের কাণ্ড দেখে না জানি আমার ওপর 144 ধারা জারি করে দেয় সে। হাসনাত পরপর কয়েকবার ঢুক গিলে বলল, মাহিয়া তুমি অন্য স্টুডেন্টসদের সাথে যাও, আর আমার লেট হবে, আরো একটু কিছু কাজ আছে। মাহিয়া মুখ ছোট করে ওইখান থেকে প্রস্থান করল। হাসনাতের মুখের অবস্থা দেখে রোদেলার মুখে অটোমেটিক হাসি চলে এলো। সে মুচকি হেসে বোটের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। হাসনাত একলাফে বোটে উঠে দাঁড়ালো। তারপর রোদেলার দিকে নিজের হাতটা বাড়িয়ে দিল। রোদেলা হাতটা বাড়িয়ে দিতেই দুষ্টু হাসি দিয়ে হাসনাত জোরে টান দিল ওকে। আর রোদেলা হুমড়ি খেয়ে পড়ল সোজা হাসনাতের বুকের ওপর। সে ভয়ে হাসনাতের শার্টের কিছু অংশ আঁকড়ে ধরল। রোদেলার এই অবস্থা দেখে হাসনাত অন্যদিকে মুখ ঘুরিয়ে দুষ্টু হাসি হাসল। রোদেলা চোখ মুদে মন ভরে হাসনাতের মিষ্টি স্মেলটা নিজের গায়ে মাখালো। এত নেশা কেন তোমার মাঝে হাসনাত ভাই? রোদেলা আনমনে ভাবল। রোদেলা ইচ্ছে সে একবার অ্যালকোহল টেস্ট করে দেখবে। তার যে বড্ড জানতে ইচ্ছে করে কার মাঝে নেশা সবচেয়ে বেশি, হাসনাত ভাইয়ের মাঝে নাকি অ্যালকোহলের মাঝে। বোটটা হেলেধুলে চলতে শুরু করলো। চারিদিকে মিষ্টি বাতাসের সোসো শব্দ, আর পানির সাথে বোটের সংঘর্ষের কলকল শব্দ। সবকিছু মিলিয়ে পরিবেশটা মাতালোকরা। মৃদু বাতাস তাদেরকে ছুঁয়ে দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে বারবার। রোদেলা আর চোখে কিছুক্ষণ পরপর হাসনাতকে দেখছে। তার ইচ্ছে হচ্ছে নিজের মনের কথাটা হাসনাতকে বলে দেয় সে। এই দূরত্ব যে সত্যি অনেকটা কষ্টদায়ক। অন্যদিকে হাসনাত তার মায়াপরীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কিছুক্ষণ পরপর পানি নিয়ে খেলছে সে, যেন কোন বাচ্চা মেয়ে। তার সেই খিলখিলিয়ে হাসি যেন মনের মাঝে মৃদু ঝংকার তুলে। লেকের মাঝখানে একটা বিশাল গাছ। কোন কাণ্ড ছাড়া! রোদেলার হঠাৎ মনে হলো এই গাছগুলোতে হয়তো ভূতের বসবাস। সে আস্তে আস্তে হাসনাতের দিকে চেপে বসল। হাসনাত রোদেলার মনের ভাব খুব ভালোভাবে বুঝছে। কিন্তু রোদেলার সাথে দুষ্টুমি করার লোকটাও যে অনেকটা মারাত্মক। নাক মুখ ফলিয়ে যখন রোদেলা হাসনাতের দিকে তাকায় হাসনাতের তখন তাকে অন্যরকম সুন্দর লাগে যা সে কোনোভাবেই মিস করতে চায় না। সে রোদেলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, হেই মেয়ে, তোমাকে আমার বড্ড ভালো লেগেছে। চলো আমার রাজ্যে। আমি এই গাছের গুড়ির নিচে থাকি। তোমাকে রানী বানিয়ে রাখব। রোদেলা ভয়, ও মা গো, বলে চেঁচিয়ে উঠল। সবাই অবাক হয়ে রোদেলার দিকে তাকিয়ে রইল আর হাসনাত খিলখিলিয়ে হেসে দিল। রোদেলা চোখ রাঙিয়ে হাসনাতের দিকে তাকালো। এইটা কোন দেশীয় অসভ্যতামি! আর হাসনাত তার তাকানোর স্টাইল দেখে তার দিকে তাকিয়েই চোখ টিপ মেরে দিল। রোদেলার রাগে পুরো শরীর জ্বলছে। এ ছেলে কোন কালে ঠিক হবে না। রোদেলার খুব করে জানা, রোদেলার এখন হাসনাতকে শীতপাটায় তুলে হলুদের মতো বাড়ি দিয়ে দিয়ে পিষতে ইচ্ছে হচ্ছে। সে বিড়বিড়িয়ে বলল, তোমাকে ভালোবাসি বলবো না আমি কখনো। তুমি বলবে আমাকে। যদি না বলো কখনো পাবে না আমায়। এইসব ভাবতে ভাবতে মুখ গোমরা করে বোটের ভেতর দিয়ে হেঁটে গিয়ে তামান্নার পাশে বসে পড়ল। তামান্নাটাও ফোনে বিজি। রোদেলার এবার প্রচণ্ড রাগ হতে লাগলো। তার ইচ্ছে করছে এই দুইটাকে বড়শিতে গেঁথে লেকের পানিতে নিক্ষেপ করতে। যখন পানিতে ডুবে ডুবে জল খাবে আর মাছের কামড় খাবে সব ইত্রামি বেরিয়ে যাবে দুইটার। লেকের ভ্রমণ শেষে রোদেলা নিজেই লাফ দিয়ে বোট থেকে নেমে এলো। হাসনাতের বিষয়টা মনের মাঝে বড্ড খচখচ করছে। সে রোদেলার সাথে কথা বলতে তার পিছন পিছন দৌড় লাগালো। রোদেলাকে দেখতেই তার সামনে দাঁড়িয়ে গেল সে। তারপর বলল, আমি তো তোর সাথে সবসময় মজা করি, আজ কেন এত রাগ করলি? রোদেলা ব্রু কুঁচকে মুখ ফুলিয়ে বলল, কিউট কোন মেয়েকে হনুমানের মতো দেখতে কেউ যদি উল্টাপাল্টা কথা বলে মেয়েটা ছেলেটার সাথে আর কথাও বলতে চায় না। হাসনাত মুচকি হেসে রোদেলার দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল, কোন কিউট মেয়েকে যদি রাগলে আরো কিউট লাগে আর শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে হয় তখনই হনুমানের মতো ছেলেটা তাকে আরো বেশি বেশি রাগায়। এই বলে হাসনাত মুচকি হেসে তার সামনে থেকে চলে গেল। আর রোদেলা বেকুবের মতো সেখানেই দাঁড়িয়ে রইল। তার মাথাটা অতিরিক্ত হ্যাং হয়ে গেল হঠাৎ। হাসনাত আসলেই কি বুঝিয়ে গেল তাকে, এইটাই ভাবতে লাগলো সে। পুরো গ্রামটা ঘুরে বেড়াতেই তাদের যাওয়ার সময় হয়ে এলো। সবাই যে যার মতো বাসে উঠে বসল। তামান্নার মনটা প্রচণ্ড খারাপ, সাথে ইভানেরও।
হয়তো অনেক কথা বলার আছে তার। কিন্তু তামান্নার চেহারার দিকে তাকিয়েই যেন সব কথা গলায় আটকে যাচ্ছে ইভানের। তামান্না তাকে বিদায় জানিয়ে গুটি গুটি পায়ে গাড়ির দিকে যাওয়া আরম্ভ করলো আর ইভান পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল তার যাবার পানে। হঠাৎ তামান্না কি মনে করে পিছনে ফিরে তাকালো আর ইভান কনফিউজড নজরে তার দিকে তাকিয়ে রইল। আচমকা তামান্না দৌড়ে ইভানের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। হঠাৎই চমকে ইভান অবাক হয়ে গেল, তার চোখে মুখে খুশির ঝিলিক। এ যেন খুব প্রিয় মানুষটিকে আরো কাছের করে পাওয়ার আনন্দ। সে ফিসফিসিয়ে বলল, খুব তাড়াতাড়ি এই বুকটি জুড়ে শুধু তুমিই ঘুমোবে। ইভানের এই কথাই তামান্নার মাঝে কম্পন সৃষ্টি করল। মুহূর্তেই লাল হয়ে গেল তার গাল দুটি। এক ঝটকায় ইভানকে ছাড়িয়ে দৌড়ে গাড়িতে উঠে গেল সে। আর ইভান সেদিকে তাকিয়ে মুচকি হেসে দিল। রোদেলার খুব ইচ্ছে ছিল হাসনাতের পাশে বসাতে, কিন্তু তামান্নাটা যেন আজ তার সাথেই বসার জন্য গো ধরেছে। রোদেলা মনে মনে বলল, আমার লাভ স্টোরিতে এত রকমের হাড্ডি আছে যতগুলো হাড্ডি একটা বক্স কাবাবেও থাকে না। এইসব ভাবতে ভাবতে সে ঘুরিমিয়ে পড়ল। আর তামান্না মুচকি হেসে ভাবল, বি রেডি ফর ইউর বুক কাঁপানো সারপ্রাইজ। গাড়ির তীব্র ঘাকুনিতে আড়মোড় ভেঙে উঠে বসল রোদেলা। হঠাৎ তার মনে হলো চারিদিকে বন্ধ বন্ধ। অবাক হয়ে সে ভাবল, কিছুক্ষণ কোথায় সে। হঠাৎ তামান্নার ঘাকুনিতে চোখ মেলে পিটপিটিয়ে তাকালো সে। তামান্না, কিরে নামবি না? আমরা তো পৌঁছে গেছি, সবাই নেমে গেছে। রোদেলা অবাক হয়ে দাঁড়িয়ে, কি বলিস? সবাই? হাসনাত ভাইও? তামান্না মাথা ধোলাল। আর রোদেলা অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তাকে সামনে থেকে সরিয়ে লাফিয়ে হাসনাতের সিটের কাছে পৌঁছালো। আর সেখানে যেতেই তার আশার আলো ধপ করে সেখানেই নিভে গেল। অদ্রি পরম মায়া ভরা কণ্ঠে পিছন থেকে তার কাঁধে হাত দিয়ে বলল, হয়তো নিচে আছে। গাড়িতে আর কতক্ষণ বসে থাকবে বল? তার কথায় যেন রোদেলার মুখে হাসি ফুটল। মুহূর্তেই তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। সে তাড়াতাড়ি দৌড়ে নিচে নেমে সব জায়গায় চেক করতে লাগলো। হাসনাতকে কোথাও দেখা গেল না। তাকে এবার হতাশায় গ্রাস করতে শুরু করলো। সত্যিই কি হাসনাত যাওয়ার আগে একবার তাকে দেখারও প্রয়োজন বোধ করল না? হঠাৎ তার মাহিয়ার কথা মনে পড়ে গেল। সে দাঁড়িয়ে আবার মাহিয়াকে খুঁজতে লাগলো। তামান্না রোদেলার হাত ধরে টেনে বলল, চল বাসায় যাব। এখানে আর দৌড়াদৌড়ির কাজ নেই। রোদেলা অস্থির কণ্ঠে বলল, কিন্তু তামান্না, উনি আমাকে না বলে কিভাবে চলে গেল? তাহলে কি এতদিনের সবকিছুই মিথ্যা? তামান্না, হুট করে না জেনে কোন বিষয় নিয়ে মনগড়া কাহিনী বানানোটা অযৌক্তিক। ঠিক এই কারণেই এতদিন ভাইয়া থেকে দূরে থাকতে হয়েছে তোকে। আবার সন্দেহ করছিস? রোদেলা কিছুক্ষণ চুপটি করে বসে কিছু ভাবল। তারপর বলল, হয়তো তোর ধারণাই ঠিক। বেশি ভাবছি আমি। চল বাসায় যায়। এই বলে তামান্নার সাথে বাড়ির দিকে রওনা দিল সে। তবুও কেন যেন মনের কোণে খচখচটা রয়েই গেল তার। হাসনাত হঠাৎ চোখ মেলে তাকালো। কেন যেন মনে হলো কিছুর সাথে বাধা রয়েছে সে। আর এই কারণেই হয়তো কোমরটা টনটনে ব্যথা করছে তার। কিন্তু কিসের সাথে বাধা রয়েছে সে? নিজেকে হালকা ঝাঁকিয়ে নিল সে। আর এতেই অবাক হয়ে গেল হাসনাত। তাকে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু কেন? হাসনাতের নিঃশ্বাসটা গলায় যেন আটকে গেল। তাকে কে বা এইভাবে কিডন্যাপ করতে পারে? কি দরকার? টাকার জন্য? এইসব ভাবনায় হাসনাতের মাথা যেন হ্যাং হয়ে গেল। তার কোন পুরনো শত্রু কি একাজটা করলো তার সাথে? প্রশ্ন অনেক আছে, কিন্তু সব ওর যেন তার কাছে জানাই নেই। হাসনাতের চোখের সামনে হঠাৎ রোদেলার চেহারাটা ভেসে উঠল। মুহূর্তেই বুকটা কেঁপে উঠল তার। মেয়েটার সাথে দেখাও হলো না। তাকে কি মেয়েটা ভুল বুঝবে? ভাববে কি তাকে ভালোবাসি না ভেবে চলে এসেছি? এইসব প্রশ্ন নিজেকে নিজে করেই বিমর্ষ হয়ে পড়ল হাসনাত। হঠাৎ হাসনাতের মনে হলো, যদি এরা হাসনাতকে মেরে দেয়। আর এইটা মনে হতেই তার চোখে কোণে অশ্রু জমা হতে লাগলো। একসময় সে মৃত্যু চাইতো তার নিজের জন্য, কিন্তু এখন সে বাঁচতে চায়। খুব করে বাঁচতে চায়। রোদেলার সাথে যে তার অনেকগুলো স্বপ্ন পূরণ করার ইচ্ছে। তার নিজের চেয়ে বেশি চিন্তা রোদেলাকে নিয়ে হচ্ছে এখন। সে যে বড্ড ভালোবাসে তার সেই রাগী পিচ্চিকে। রোদেলা মনমরা হয়ে তামান্নাকে বিদায় জানিয়ে ঘরের ভিতর চলে গেল।
রোদেলা যেতেই তামান্না যেন হাঁফ ছেড়ে বাঁচল। তার রোদেলার জন্য অনেক খারাপ লাগছে, সাথে ইফতির ওপর রাগও। ইভানের বড় ভাই না হলে করা কিছু কথা শুনিয়ে দিত তাকে। যত সব উদ্ভট চিন্তাধারা। হাসনাত ভাই ইচ্ছামতো ধোলাই লাগালে খুশিতে লুঙ্গি ডান্স দিবে, সে তাও ইফতির ভাইয়ের লুঙ্গি পরে। এই সব ভাবতে ভাবতে সে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে নিজের বাড়ির দিকে প্রস্থান করল। রোদেলা নিজের বাড়িতে ঢুকে অবাক হয়ে গেল। তার নিজের বাড়ি কিনা চেক করার লক্ষ্যে সে আবার বাইরে গিয়ে ন্যামপ্লেটটা দেখে এলো। সত্যি এইটা তারই বাড়ি। দুদিনে এমন হুলিয়া পাল্টালো কিভাবে? চারিদিকে যেন সাজ সাজ রব। মনে হয় যেন বাড়ির বিয়ে। তারপর নিজেকে ধমকাল সে, বাড়ির আবার বিয়ে কিভাবে হয়? তার মানে বাড়িতে বসবাস করা কারো বিয়ে, কিন্তু বিয়েটা কার? এইসব ভাবতে ভাবতে সে ভেতরে প্রবেশ করল। হঠাৎ মুনিরা এসে নাচতে নাচতে বলল, আজকে সই তোমার মজার দিন। কালকে তোমার বিয়া, নাচবো আমরা, নাচবো সবাই ঘোমটা মাথায় দিয়া। এই বলে সে রোদেলার আশেপাশে ঘুরে নাচতে লাগলো। রোদেলা যেন অবাকের চরম সীমানায় পৌঁছালো। সে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কিরে, সস্তার নেশা করছিস নাকি? এমন উড়নচণ্ডীর মতো করছিস কেন? তখন সানিয়া রোদেলার সামনে এসে বুকের ওপর আড়াআড়ি ভাবে হাত বুজে বলল, কালকে দুপুরে তোমার আকদ, রূপনগর ক্লাবে। রোদেলার মাথার ওপর যেন আকাশটা ভেঙে পড়ল। সে চরম রেগে বলল, কি বলছিস আবোল তাবোল? কার সাথে বিয়ে? উল্লুকটাকে? মুনিরা, বাবার বন্ধুর ছেলে। রোদেলার পুরো দুনিয়া ঘুরতে লাগলো। তার বাবা মা তার থেকে জিজ্ঞেস না করে কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারে? তাদের কি একবারও উচিত ছিল না তার থেকে জিজ্ঞেস করা? সে মুনিরার আর সানিয়ার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। মেয়ে দুইটির নাচানি দেখলে উগান্ডায় পাঠাতে মন চায় দুইটাকে। এইসব ভাবতে ভাবতে সে হনহনিয়ে তার মায়ের রুমের দিকে প্রস্থান করল। আর তার যাওয়ার সাথে সাথে সানিয়া আর মুনিরা একজন অন্যজনের দিকে তাকিয়ে হেসে দিল। রোদেলা তার মার রুমে ঢুকেই বড়সড় শখ খেল। তিনি লেহেঙ্গা, শাড়ি আর জুয়েলারির মাঝখানে বসে আছেন। মনে হচ্ছে এইসব নিয়ে এক্সিবিউশন করছেন তিনি। আবার গুনগুনিয়ে গানও গাইছেন, এই মন তোমাকে দিলাম, এইটা কোন কথা? এই বুড়ো বয়সে আবার কাকে মন দেওয়ার কথা বলছে এই ভদ্রমহিলা? রোদেলাকে দেখতেই দৌড়ে রোদেলার কাছে এসে বলল, এই রোদেলা, এখানের মধ্যে কোনটা ভালো লাগবে তোকে দেখতো? রোদেলা হতাশাজনক লুক দিয়ে বলল, বরটা যখন নিজেরাই ঠিক করেছ, এইসবো নিজেই ঠিক করে ফেল। পারলে বিয়েটাও নিজে করে বসে থাকিও। এই বলে গটমটিয়ে সেখান থেকে চলে গেল সে। এইটা কোন দেশি বিচার? যার বিয়ে তার খবর নাই আর পাড়াপড়শি ঘুম নাই। এমন হলে কি করে হবে? রোদেলার হঠাৎ মনে হলো তার বাবা হয়তো তার মন বুঝবে। সে তার বাবার কাছে যেতেই তিনি হাসিমুখে বলল, রোদেলা, রূপনগরে বিয়েটা দিচ্ছি তোর, বুঝলি? তোর না ক্লাবটা পছন্দ বেশি? রোদেলা কাঁদো কাঁদো চোখে তার বাবার দিকে তাকালো। সত্যি কি কালকে তাকে কুরবানির মাঠে নেওয়া হবে? সে দৃঢ় কণ্ঠে বলল, ভাবছি ক্লাবের সাথে বিয়ে করে নিব। কোন ছেলের সাথে করব না? কারণ ক্লাবটা আমার প্রচন্ড। ছেলেটা তো আর নয়। শামীম সাহেব মুচকি হেসে বলল, সোনার টুকরো ছেলে। এই বলতেই রোদেলা তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে তোমরা সেই টুকরাটা গলায় ঝুলিয়ে নাও। সোনার ভরি তো আবার 55,000 টাকা। এই বলে হনহনিয়ে সেখান থেকে নিজের রুমে চলে এলো সে। রোদেলার আজ খুব অসহায় লাগছে নিজেকে। তার না বলা ভালোবাসাটা কি এইভাবে না বলাই থেকে যাবে? হাসনাতের মিষ্টি চেহারাটা বারবার তার সামনে দৃশ্যমান হতে লাগলো। হাসনাতের জন্য মনের ভিতর যেই তোলপাড়টা শুরু হয়েছে তার সেইটা যে শুধু হাসনাতই শান্ত করতে পারে। রোদেলা নিজের ফোনটা নিয়ে হাসনাতকে কল দিল। বারবার রিং পড়ে কেটে গেল সেইটা। কেউ রিসিভই করল না। রোদেলা ডুকরে কেঁদে দিল। হঠাৎ কি মনে করে হাসনাতের বাড়ির নাম্বারে কল করল সে। আশা একটাই, হাসনাতের সাথে একবার যোগাযোগ। কয়েকবার রিং পড়ার পর একটা অপরিচিত ভয়েস শোনা গেল অপর প্রান্তে। রোদেলা হ্যালো মামি বলতেই ওপাশ থেকে কর্কশ স্বরে একটি মেয়ে বলে উঠল, মামি না, আমি আসলে ওনার ভাইয়ের মেয়ে। উনি একটু বিজি। হাসনাতের কালকে বিয়ে তো তাই। মুহূর্তেই রোদেলার পুরো দুনিয়া ঘুরতে লাগলো।
তার যেন দম বন্ধ হয়ে আসছে। হাসনাত ভাই শেষ পর্যন্ত নিজের কথাটাই রাখল। সেই দিনে বিয়ে করছেন তিনি। রোদেলার দুচোখ বেয়ে অশ্রুর ধারা গড়িয়ে পড়ল। তার ভিতরটা কষ্টে মুষড়ে যাচ্ছে। সে বিড়বিড়িয়ে বলল, কনগ্রাচুলেশন হাসনাত ভাই, কাল থেকে তোমাকে জ্বালানোর কেউ থাকবে না। এইসব বলতে বলতে ধূপ করে বিছানার পাশে বসে পড়ল সে। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। হাসনাত বন্ধ ঘরে এখনো বন্ধী। তার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু সে নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করছে। তার যে মরার আগে একবার রোদেলাকে নিজের মনের কথাটা বলার ইচ্ছা। সে তার জীবনের অন্তিম ইচ্ছা পূরণ না করে কোনভাবেই মরতে পারে না। এই ভাবনাই যেন তার মনোবল বাড়িয়ে দিচ্ছে। পার্লারের বড় আয়নার সামনে বসে আছে রোদেলা। তার মুখের ওপর সাজসজ্জা নামক পেইন্টিং করা হচ্ছে, যা সবসময়ই রোদেলার কাছে যেমন খুশি তেমন সাজাও প্রতিযোগিতার মতো মনে হয়। এখন তার সাথেও ঠিক তাই হচ্ছে। সিম্পল লেহেঙ্গা পরে পার্লারে নিজেকে সাজাচ্ছে সে। আজ রোদেলার আকদ। আকদ শব্দটা অনেক ছোট হলেও এর মর্মত্ব একটি মেয়ের জন্য অনেক বড়। এই একটি অনুষ্ঠানে কবুল নামক শব্দটি বলে একটি মেয়ে একটি নতুন সম্পর্কের অদৃশ্য বেড়াজালে বন্ধিনী হয়ে পড়ে। বিয়েটাতে শুধু একটি মেয়েকে সাজিয়ে নতুন বাড়িতে নতুন মানুষের মাঝে নিয়ে যাওয়া মাত্র। কিন্তু এই আকদের মাধ্যমে মেয়েটার সত্তাটাকে নতুন মানুষটির সাথে বেঁধে দেওয়া হয়। বিয়ে নিয়ে রোদেলার শখ অসীম ছিল, সাথে স্বপ্নগুলোও। কিন্তু এখন তার কাছে এই বিয়েটা শুধুমাত্র নিজের সাথে জড়ানো আরও একটি সম্পর্ক, বই আর কিছুই নয়। রোদেলার তার বিয়েটা ভাঙ্গেনি না। সে হাসনাতের সাথে যোগাযোগের আর কোন চেষ্টা করেছে। যেই সম্পর্কটা হবার নয় সেইটির দিকে নিজের মনটা আর বাড়াতে চায় না সে। রোদেলার চোখ বেয়ে অশ্রুর ধারা চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে বারবার। হঠাৎ পার্লারের মেয়েটি বিরক্তিভরা কণ্ঠে বলল, আপু এত বেশি কান্না করলে সাজাবো কিভাবে? প্লিজ আমার কাজটা শেষ করতে দিন, পরে তো আমারই বদনাম করবেন আপনারা। রোদেলা মেজাজটা এমনিতেই খারাপ, তার মোটেও জোকার সাজার ইচ্ছে নেই আর এখন রীতিমতো অসহ্য লাগছে তার। কিন্তু সে তার সবকিছুই নিয়তি আর সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছে। নিজের বাবা মা কখনো সন্তানের খারাপ চান না। আর যেই বাবা মা তাকে এই দুনিয়াতে এত সুন্দর করে বড় করে তুলেছে, তাদের জন্য শুধু একটা কেন 10টা হাসনাত কুরবান করতে পারে সে। এইসব ভাবতে ভাবতে নিজের সাজটা শেষ করে ক্লাবের দিকে রওনা দিল সে। সকালের আলোতে হঠাৎ হাসনাতের ঘুম ভাঙল। রাতে কখন যে নিজের সাথে নিজে ধস্তাধস্তি করতে করতে ঘুমিয়ে পড়েছিল সে সেই হিসেব নেই তার। চোখ খুলে চারপাশে তাকাতেই 440 ভোল্টের ঝটকা খেলছে। এইটা যে তার রুম। দেয়ালের ওপর নিজের ছবিটা দেখে আরো বেশি নিশ্চিন্ত হলো যে এইটা শুধুই তারই রুম। তাকে এভাবে বেঁধে রাখার মানেটা কি? নিজের সর্বশক্তি দিয়ে এক হাত মুক্ত করে নিজেকে মুক্ত করে নিল সে। হঠাৎ দরজার কুটকুট শব্দ কানে আসতেই দরজার আড়ালে লুকিয়ে পড়ল সে। যেই মানুষটি রুমে ঢুকল, উদম কেলানো স্টার্ট। ভাই, ভাই আমি ইফতি, ইফতি আমি। হঠাৎ হাসনাতের হুঁশ ফিরে এলো। সে অবাক হয়ে সামনের মানুষটির দিকে তাকিয়ে বলল, ইফতি, তুই তুই আমাকে এইভাবে বেঁধেছিস? ইফতি আমাতা আমাতা করতেই সেইখানে ইফফাত এসে পুরো ঘটনাটা বলল, কিভাবে ইফতি ক্লোরোফর্ম দিয়ে হাসনাতকে অজ্ঞান করে নিয়ে এসেছে। ইফতি কাচুমাচু করে বলল, ভাই তোমার বিয়ের জন্য আসলে। হাসনাত ওকে কথার মাঝখানে ধমকে থামিয়ে দিল, চুপ বর্দ। আমি কি বলেছিলাম যে বিয়ে করব না? এত পাকামি করতে বলে কে তোকে? পুরো মাথার বুদ্ধিগুলো সব সারে পরিণত করে রেখেছিস। বেয়াক্কেল, যা মাথায় পেঁয়াজ উৎপাদন কর গা। আমার বিয়েতে সাপ্লাই দিবি তুই? তারপর ইফফাতের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, ও বলল আর তুই ঢ্যাং ঢ্যাং করে রাজি হয়ে গেলি? নিজের বোনের কি অবস্থা হচ্ছে ভাবলি না কেন? ইফফাত মাথা নিচু করে বলল, ও বলেছি তাই ভাইয়া। হাসনাত অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, ও বললেই তোর করতে হবে। ও যদি তোকে শীতের রাতে আইসকিউবের ওপর বসে থেকে ওর প্রেম পরীক্ষা দিতে বলে দিবি তুই? তারপর কোমরে হাত গুজে বলল, সানিয়া আর মুনিরাকে পাই। দুইটাকে কিডন্যাপ করে সুন্দরবনে মৌমাছির ঝাঁকের নিচে বেঁধে রেখে আসবো আমি। বদের সেরাটন।
এইসব বলে সে হনহনিয়ে সেই জায়গা থেকে প্রস্থান করল। ইফফাত রাগিলুক দিয়ে বলল, আমার থেকে দূরে থাকবে তুমি, না হয় খুব খারাপ হয়ে যাবে। এই বলে সে মুখ ভেঙচিয়ে সেখান থেকে প্রস্থান করল। আর ইফতি মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়ল। তার জীবনটা এখন চুইংগামের মতো, কেউ এদিকে টানে কেউ ওদিকে। সে বিড়বিড়িয়ে বলল, এদের জ্বালায় কোনোদিন আমি এই কচুগাছে গলায় দড়ি দিব। হাসনাত বারবার রোদেলাকে কল দিচ্ছে, ফোনটা যে বন্ধ। হাসনাতের ইচ্ছে হচ্ছে নিজের মাথাটা নিজেই ফাটায় সে। তার মা তাকে সান্ত্বনা দিয়ে ক্লাবের উদ্দেশ্যে রওনা করালো। রোদেলা বউ সেজে বসে আছে। আঁকতে মানুষ অনেক কম, কারণ 1 সপ্তাহ পর তাদের বিয়ে। তাই ক্লাবের নিচের তলায় রোদেলার অনুষ্ঠান আর ওপর তালায় অন্যজনের। মানুষ কম, তাই 1 ফ্লোর ভাড়া নিয়েছে তারা। সময় যত ঘনিয়ে আসছে রোদেলার হার্টের ধুকপুকানি বেড়েই যাচ্ছে। হাসনাতকে ছাড়া তার হার্টের এই বিট করায় থেমে যাবে। সে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। হঠাৎ সে মাহিয়াকে দেখল, গর্জিয়াস লেহেঙ্গা পরে ক্লাবের ভিতরে আসছে। আজকাল কে বউ আর কে বউ না বোঝা মুশকিল। রোদেলা ভাবল, এই যে এই মেয়েটা, মনে হচ্ছে যেন তার বিয়ে। এইসব ভেবে যেই মুখ ভেঙ্গাবে সাথে সাথে সামনে তাকিয়েই তার চোখ ঝাপসা হয়ে গেল। তার পুরো দুনিয়াটাই যেন ঘুরতে লাগলো। তার সামনে হাসনাত দাঁড়িয়ে আছে, তাও আবার বরের বেশে। মাহিয়ার ঠিক পিছনেই হাসনাত ও ক্লাবে প্রবেশ করছে। রোদেলার যেন দুয়ে দুয়ে 4 হলো এইবার। তার মানে হাসনাত ভাই এই শাকচুন্নিকে বিয়ে করছে। মুহূর্তেই রাজ্যে সব রাগ রোদেলাকে ভর করতে শুরু করল। রাগে কেঁপে উঠল সে। হাসনাতের এই বাজে রসিকতা যেন ভিতর থেকে তাকে এফোরোফোর করে দিচ্ছে। সে স্টেজ থেকে নিচে নেমে রেগে হাসনাতের সামনে গিয়ে তার কলার চেপে ধরল। তারপর দাঁত দাঁত চেপে বলল, বিয়ে সেইম দিনে করছেন ভালো কথা, সেইম ক্লাবে করার কি খুব দরকার? চিটাগাং শহরে কি ক্লাবের আকাল পড়েছে? হাসনাত হতাশ লুক দিয়ে বলল, তোমার ফোন কোথায়, কখন থেকে কল দিচ্ছি। রোদেলা দ্বিগুণ রেগে বলল, কথা ঘুরাবেন না। আমার ফোন আমি ভাঙবো না আচার খাবো আমার ইচ্ছা। আপনি জবাব দিন আমার প্রশ্নের। হাসনাত রোদেলার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, কখনো কি দেখেছ বর বউ আলাদা ক্লাবে বিয়ে হয়? আমার বউ এখানে, তো আমি কোথায় যাব? রোদেলা থমকে দাঁড়ালো। থতমত খেয়ে বলল, পেটের ভিতর কি শুধু জিলাপির প্যাচ আপনার? সহজ ভাষায় কথা বললে কি মুখে আটকাই? হাসনাত জোরে নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ছেড়ে বলল, তোকে আল্লাহ চাইলেই আর একটু বুদ্ধি দিতে পারত। তারপর সানিয়ার সামনে দাঁড়িয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, সত্যিটা কি মাইর খাওয়ার আগে বলবি না পরে? মুনিরা পরপর কয়েকবার ঢুক গিলল। আপাতত হাসনাতের হাতের মার খাওয়ার কোন ইচ্ছে নেই তার। বিয়ের খাবারগুলোই অনেক টেস্টি। সে রোদেলার সামনে দাঁড়িয়ে গড়গড়িয়ে তাদের করা সব অকাজগুলো শুরু থেকে শেষ অবধি বলতে লাগল। সব শুনে রোদেলা ধূপ করে বসে পড়ল। তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে। তার সাথেই কেন এত ধরনের ঘটনা হয়? জীবনটা কেন শুধু তার সাথেই রসিকতা করে? সে কি টেনিস বল? যার যা ইচ্ছা তাই করল। শেষ পর্যন্ত নিজের বোনেরা। রোদেলার সবকিছু অসহ্য লাগতে শুরু করল। সে মুখ কুঁচকে দাঁড়িয়ে গেইটের দিকে হাঁটা দিল, উদ্দেশ্য সে বাড়ি যাবে। মুনিরা আর সানিয়া বুঝতে পারছে তারা অতিরিক্ত দুষ্টুমি করে ফেলেছে। আসলেই সবকিছুর লিমিট থাকা দরকার, অতিরিক্ত কিছুই ভালো না। তারা দুইজন সাথে ইফফাত ও রোদেলার হাত ধরে ফেলল। রোদেলা নিষ্পল চোখে বলল, তোদের মজা করা শেষ হয়েছে নাকি আরো কিছু করতে চাস? ইফফাত, আপু আসলে। রোদেলা, থাক, সমস্যা নেই। আমি তো পুতুল, আমার ভিতর তো কোন ফিলিংও নেই। এই বলে সে সবাইকে ছেড়ে যেই চলে যাবে, হাসনাত রোদেলার হাত ধরে জোরে টান দিল নিজের দিকে। আর রোদেলা আচমকা তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল হাসনাতের বুকের ওপর। সে ভয়ে চোখ বুজে রইল। হাসনাত ফিসফিসিয়ে বলল, আমি আর কতটা কষ্ট পাবো বলতে পার? আর কতটা দূরে থাকতে হবে আমার? রোদেলা নিজের হাত ছড়িয়ে নিতে নিতে বলল, এ কোন ধরনের অসভ্যতামি? ছাড়ুন আমায়, সবাই দেখছে। হাসনাত দাঁতে দাঁত চেপে বলল, দেখুক, আমি আমার বউয়ের হাত ধরেছি। রোদেলা রেগে বলল, নির্লজ্জ ছেলে কোথাকার, আমাকে ছাড়ুন, আমি আপনার বউ না।
আমি করব না আপনাকে বিয়ে। হাসনাত শুধু তুই না, তোর ঘাড়ও বিয়ে করবে আমাকে। রোদেলা নাক ফুলিয়ে তাহলে ঘাড়টাকেই বিয়ে করুন। আমাকে কেন করা হচ্ছে? হাসনাত রোদেলার হাতটা আরো চেপে ধরে, ঘাড়টা তো মানুষের সাথে লাগানো, তাই মানুষটিও বিয়ে করছি আমি, চল এখন স্টেজে। এই বলে তাকে টেনে স্টেজের ওপর দাঁড় করিয়ে দিল। রোদেলা নিজের হাতটা ছাড়াতে ছাড়াতে বলল, গুন্ডা, বদমাইশ, লেজ কাটা হনুমান, রক্তচোষা কুমির। আমি বিয়ে করব না তোমাকে। বাবা কিছু তো বল। শামীম সাহেব আর হাসনাতের বাবা আমাতা আমাতা করে বলল, আসলে হাসনাত কয়েকদিন পর। হাসনাত রাগী লুক দিয়ে বলল, 9 বছর অনেক বড়। আমার থেকে ছোট ছেলেরাও বিয়ে করে সংসারী হয়ে গেছে। চিরকুমার সংগঠনে নাম লেখানো ইচ্ছে নেই আমার। তারা দুইজন একজন অন্যজনের দিকে তাকিয়ে চুপসে গেল, তারা অসহায় দৃষ্টিতে রোদেলার দিকে তাকালো। রোদেলা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, বিয়ে করার জন্য কি কেউ এভাবে প্রপোজ করে? হাসনাত মুচকি হেসে দাঁত কটমটিয়ে বলল, আমি এভাবেই কথা বলি ডার্লিং। ওই যে আমার মুখে জন্মের সময় নিমতিতার পানি খাইয়েছিল তাই। হাসনাতের মা পরম অভিযোগের সাথে বলল, তোকে তো আমি মধুই খাইয়েছিলাম, তাও আবার পুরো 2 চামচ। হাসনাত হতাশাজনক লুক দিয়ে তাকালো তার দিকে। তারপর জোরে একটা নিঃশ্বাস ফেলে বলল, কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। কাজী আমাতা আমাতা করে বলল, বাবা, বিয়েটা পুরো জীবনের সিদ্ধান্ত, এভাবে হুট করে। হাসনাত নিচের দিকে তাকিয়ে নিজের কপালে আঙ্গুল বুলিয়ে কাজীর দিকে সহির দৃষ্টি নিক্ষেপ করে বলল, বিয়েটা কি আপনি করছেন? আর এই গাধাটার কথা শুনবেন না। ও কি বলে ও নিজেই জানে না। রোদেলা মুখ ফুলিয়ে তাকালো হাসনাতের দিকে। তার ইজ্জতের ফালুদা করার কি খুব দরকার এই হিটলারের? কাজী বিবাহ পড়াতে শুরু করল। হাসনাতকে রোদেলাকে কবুল বলতে বলা হলো। রোদেলা যেন মুখে কুলু পেটেছে। সে মুখ ফুলিয়ে বসে রইল। আচমকা হাসনাত বলল, মাহিয়া কবুল বল। আজকে বিয়ে হলে হলো, মেয়ে যে হবে হোক গা। রোদেলা চোখ বড় বড় করে তাকালো সেদিকে। শালা ইতর, এত বছর নাকি সে ওয়েট করেছে। এখন যাকে পাচ্ছে তাকে করবে নাকি বিয়ে? কিন্তু মোটেও এই শাকচুন্নি তোমার বউ হবে না হিটলার। বিয়েটা হলেই বুঝবা রোদেলা কি জিনিস। এইসব মনে মনে চিন্তা করে তাড়াতাড়ি মাহিয়ার আগে কবুল বলে ফেলল সে। হাসনাত দীর্ঘ শ্বাস ফেলে মুচকি হেসে আকাশের দিকে তাকালো। এখন যেন তার মরে গেলেও একটু আফসোস হবে না। খুব ভয় পেয়ে গিয়েছিল সে রাতে। সেই রেশ যে এখনো কাটেনি তার। তাই তো সে রোদেলার হাতটা এখনো শক্ত করে ধরে আছে। অন্যদিকে রোদেলা হাসনাতের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, খুব খারাপ তুমি হাসনাত ভাই, ভালোবাসি কি আমার বাচ্চা হওয়ার পর বলবে তুমি আমকে? এ কেমন বিচার? তারপর মুচকি হেসে ভাবল, রোদেলার সামনে বাদর নাচের জন্য রেডি হয়ে যাও হাসনাত আরিয়ান। এই 7 দিন তোমাকে যদি তেনাত্তানা না করি তো আমিও রোদেলা ইমরুল নই।